হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইতিহাসে। সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা লেখো। তোমরা অবশ্যই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এখন আলোচনা শুরু করি। অসহযোগ আন্দোলনের অর্থাৎ প্রশ্নটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের সময় কৃষকদের ভূমিকা লেখো। উত্তর: অসহযোগ আন্দোলনের পর আইন অমান্য আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় গণ আন্দোলন। এই আন্দোলন ছিল অহিংস পথে। এই আন্দোলনের প্রথম দিকে যে সমস্ত কংগ্রেসি সংগঠনের প্রভাব বেশি ছিল, সেই অঞ্চলগুলিতে হিংসাত্মক আন্দোলন তুলনায় কম হয়েছে। কিন্তু যখন আন্দোলনের প্রথম দিকে কংগ্রেস নেতারা গ্রেপ্তার হয়, তখন আন্দোলন চালানোর দায়িত্ব এসে পড়ে স্থানীয় নেতাদের হাতে। তারা আন্দোলনকে অনেক বেশি হিংসাত্মক করে তোলে। যাই হোক, এই আন্দোলনে সমাজের সর্বশ্রেণীর মানুষ যোগ দেয়। বিশেষ করে কৃষক শ্রেণী এই আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এবার পয়েন্ট: বিভিন্ন রাজ্যে কৃষক শ্রেণীর ভূমিকা। 1929 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দের বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এই আন্দোলনের কর্মসূচিতে লবণ কর বর্জন এবং জমির খাজনা সহ অন্যান্য কর বর্জন ছিল। তাই কৃষকরা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। আচ্ছা, যেসব রাজ্যে এই আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, সেগুলো: বিহার, স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী করিয়ানন্দ শর্মা, যদুনন্দন শর্মা, পঞ্চানন শর্মা এবং পণ্ডিত রাহুল সংকীর্তায়ন কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলন চালনা করেন। পরবর্তী রাজ্য পাঞ্জাব। পাঞ্জাবে আকালি দলের উদ্যোগে রিয়াসতি প্রজামণ্ডল দল, কৃষক আকালি, কীর্তি কিষাণ ইত্যাদি সংগঠন কৃষক আন্দোলনকে শক্তিশালী করে তোলে। পরবর্তী বাংলা। পয়েন্ট: বাংলায় কংগ্রেসি আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন ধনী কৃষকরা। তারা একদিকে দরিদ্র ভাগ চাষি বা বর্গাদার চাষিদের অধিকারের বিরোধিতা করেন, অন্যদিকে বিরোধিতা করেন বড় জমিদারদেরও। এদের উদ্যোগে আরামবাগ, কাথি বা তমলুক অঞ্চলে অহিংস আইন অমান্য আন্দোলন গড়ে ওঠে। পূর্ববঙ্গে কৃষক আন্দোলন ব্রিটিশ শাসনের পাশাপাশি জমিদারদেরও বিরোধিতা করে। হিন্দু ও মুসলিম কৃষকরা একই সঙ্গে আন্দোলনে যোগ দেয়। স্থানীয় মহাজন ও জমিদারদের বাড়িতে হামলা চালানো হয়। কংগ্রেস এই ধরনের জঙ্গি আন্দোলনের পাশে না দাঁড়ানোর ফলে একদিকে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এবং অন্যদিকে নিখিল বঙ্গ প্রজা সমিতির ক্ষমতা এই বাংলায় বৃদ্ধি পায়। পরের রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এখানকার রায়বেরিলি, বারাবাঁকি, তারপরে এলাহাবাদ জেলার কালকা প্রসাদ কৃষকদের সংগঠিত করেন। এরপর তিনি জমিদার বিরোধী খাজনা বন্ধের আন্দোলন শুরু করেন। জওহরলাল নেহেরু খাজনা বন্ধের বিষয়টি কংগ্রেস কমিটিতে পাশ করিয়ে নেন। জমিদার ও কৃষক উভয় শ্রেণীকেই খাজনা না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তী রাজ্য গুজরাট। এই আন্দোলনের সময় সুরাট জেলার বারদৌলি তালুক, খেদা জেলা, ব্রজ জেলার জম্বুসারে খাজনা বন্ধ আন্দোলন হয়। পুলিশি অত্যাচার প্রবল হয়ে উঠলে সেখানকার কৃষকরা তাদের গবাদি পশু ও অন্যান্য জিনিসপত্র নিয়ে বরোদায় আশ্রয় নেয়। কয়েক মাস কষ্ট ভোগ করে শান্তি ফিরলে তারা আবার ফিরে আসে। পরবর্তী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এই দুই অঞ্চলে তীব্র কৃষক আন্দোলন দেখা যায়। এই আন্দোলন
কৃষ্ণা গোদাবরী নদীর তীরবর্তী বিভিন্ন রায়তরি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এনজি রঙ্গ, বিএম নাইডু ও টি প্রকাশম কৃষকদের নিরাপত্তার জন্য রায়ত সভা গঠন করেছিলেন। এর ঠিক পরেই গঠিত হয় সাউথ ইন্ডিয়ান ফেডারেশন অফ পেজেন্টস অ্যান্ড এগ্রিকালচারাল লেবারার। এছাড়া মধ্যপ্রদেশে দ্বারকা প্রসাদ মিশ্রের নেতৃত্বে, উড়িষ্যায় কৃষক সংঘের পরিচালনায় কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে। কৃষকরা ভূস্বামীদের খাজনা প্রদান বন্ধ করে দেয়। 1930-এর দশকে কৃষক আন্দোলন নতুনভাবে সংগঠিত হয়। মহামন্দার কারণে কৃষি পণ্যের দাম কমলেও সরকারি রাজস্ব কিংবা জমিদারি খাজনার হার কমেনি। আবার শিল্পজাত পণ্যের দামও কমেনি। তাই কর ও খাজনার ভারে জর্জরিত কৃষকদের দুরবস্থার শেষ ছিল না। এই প্রেক্ষিতে আইন অমান্য আন্দোলন দ্রুত কর ও খাজনা বন্ধের আন্দোলনে পরিণত হয়। এইটাই এই সময়কার আন্দোলনের বড় বৈশিষ্ট্য। এখানে তারপরে গান্ধীজির ভূমিকা, পরের পয়েন্ট। গান্ধীজি জমিদারি অঞ্চলগুলিতে কর বন্ধ করার বিপক্ষে ছিলেন, কারণ এই অঞ্চলে কর বন্ধের অর্থ জমিদারকে খাজনা বন্ধ করে জমিদারের খাজনা বন্ধ হয়ে যাওয়া। সেক্ষেত্রে জমিদাররা আন্দোলনের প্রতি সমর্থন ফিরিয়ে নিতে পারতেন। অথচ গান্ধীজি সবসময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক, ভূস্বামী ও মালিক শ্রমিক ঐক্য গড়ে তুলতে চেয়েছিলেন। অন্যদিকে বেঙ্গল ওয়ার্কার্স পেজেন্টস পার্টির নেতা নরেশ সেনগুপ্ত জমিদারি প্রথা বিলোপের দাবি জানান। তারপরে হচ্ছে নির্দেশ অমান্য। কংগ্রেসের ঘোষিত নির্দেশ সত্ত্বেও যুক্তপ্রদেশ, অযোধ্যার অনেক জায়গায় জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতে পারেনি। বিহারে শুরু হয়েছিল চৌকিদারি কর বন্ধের আন্দোলন। গুজরাটে পাতিদার কৃষকরাও সরকারি কর প্রদান বন্ধ করে দিয়েছিলেন। অযোগ্যতা। কৃষকরা এই আন্দোলনে সক্রিয়, পরের পয়েন্ট অযোগ্যতা। কৃষকরা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল, এটা ঠিক, কিন্তু আন্দোলনের উপর কোনো একটি দল বা আদর্শের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। ভারতীয় কৃষক সমাজ বৈচিত্র্যপূর্ণ ছিল। এই বৈচিত্র্যতার মধ্যে ঐক্যের প্রতীক ছিলেন গান্ধীজি। কিন্তু আইন অমান্য আন্দোলনের এক উত্তাল পর্যায়ে কোনো দাবি মেটার নিশ্চিত করতে এবং চুক্তি করতে নিশ্চিত প্রতিশ্রুতি ছাড়াই বড়লাট আরউইনের সঙ্গে গান্ধীজি বৈঠক করতে এবং চুক্তি করতে রাজি হয়ে যান। এর ফলে কৃষকদের একটা বড় অংশ হতাশ হয়ে কংগ্রেসের বাইরে নেতৃত্বের খোঁজ করতে থাকেন। বাংলা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ প্রভৃতি জায়গার কৃষকদের উপর কংগ্রেসের প্রভাব বরাবরের মতো হ্রাস পায়। পরবর্তী সময় মহামন্দার সময় খাজনা দিতে না পারায় যেসব জমিদাররা কেড়ে নেন তাকে বকাস্ত জমি বলে। এই জমি ফিরে পাওয়ার আন্দোলনকে বকাস্ত আন্দোলন বলে। 1931 খ্রিস্টাব্দে বিহারের এই বকাস্ত আন্দোলনকে উগ্ররূপ দেন যদুনন্দন শর্মা, পঞ্চানন শর্মা ও রাহুল সাংকৃত্যায়নের মতো বামপন্থী নেতারা। কংগ্রেস এ ব্যাপারে উৎসাহ দেখায়নি। যাই হোক, সবশেষে বলা যায় এইভাবে কৃষক আন্দোলন জাতীয় আন্দোলনের অংশ হয়ে ওঠে। আন্দোলনে অংশ নিয়ে কৃষকদের রাজনৈতিক চেতনা জাগ্রত হয়। আন্দোলনের মাধ্যমে তাদের কিছু দাবি দাওয়া পূরণ হয়নি ঠিকই, তবে এই আন্দোলনে অংশগ্রহণ তাদের নতুন দিকের সন্ধান দেয়।
তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।